আমার কথা শোনা যাচ্ছে তোমার? ভাইয়া 2-3 বার শোনা যাচ্ছে। সলিড। এবার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আমরা আজকে পর্যাবৃত্ত গতিটা আরেকটু পড়ে ওই সেকেন্ড দোলক, তারপরে সরল দোলক, এগুলোর ম্যাথ আরেকটু প্র্যাকটিস করে এরপরে এই চ্যাপ্টার শেষ করে ফেলবো। সো আশা করি যে লাস্ট দিন স্প্রিংয়ের যে ম্যাথটা করছিলাম, সো মোটামুটি ওর চাইতে জটিল ম্যাথ তোমাদের কোথাওই আসবে না, ওর চাইতে ঝামেলার জিনিস ওই মোস্ট অফ দি ম্যাথস আসলে এরকমই আসে, সেম প্যাটার্নেরই আর কি। আচ্ছা, তোমাদেরকে আগে একটা ম্যাথ দেই করতে, এরপরে এটার সাথে সাথে যত ডিসকাশন আছে সব চলে আসবে। আর মাহিমের বোধহয় একটু সমস্যা আছে বিয়ে শাদির ব্যাপারে, সো হয়তো বিয়ে খাইতে গেছে। আর ওর আদি না তো, সরি, নিবিড় আন্টির বাসায় আছে, সো ওরা পরে দেখে নিবে। আমরা শুরু করি।
অবশ্যই ভাবের ভরটা দেয়া থাকা লাগবে। এটা করে ফেলো তো 10 মিনিটের মধ্যে। সরল দোলকে হবে না তা না, কিন্তু আসলে সাজেস্টেড না এইভাবে করা, কারণ হ্যাঁ হ্যাঁ ওমেগা দিয়ে করা উচিত। হ্যাঁ 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 অ্যান্সার একই আসবে। ওই
এম আর ওমেগা দিয়ে যেটা, হ্যাঁ হ্যাঁ এম ওমেগা স্কোয়ার, মানে এটা রিজনটা হচ্ছে যে আমাদের স্প্রিং এর ক্ষেত্রে তো কে এর একটা ফিজিক্যাল ইয়ে আছে, তোমার এক্সিস্টেন্স আছে, কিন্তু সরল দোলকের ক্ষেত্রে তো সেটা নাই, এই জন্য। করতে থাকো, আমি আসছি, এখান থেকে একটু নয়েজ যেতে পারে, এই জন্য মিউট করে রাখতেছি। হ্যাঁ, তো কোশ্চেনটা হচ্ছে যে এক্স এর ভ্যালুটা কি নেগেটিভ আসতে পারে কিনা, সে অ্যান্সারটা হচ্ছে নেগেটিভ আসতে পারে। আমাদের ওই স্প্রিং এর ক্ষেত্রে যেহেতু আমরা টেনে ছেড়ে দেই, সো নিচের পার্টটুকুকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে সাম্য অবস্থার উপরের পার্টটুকু হচ্ছে নেগেটিভ আসবে। সেরকম অবস্থান যদি জিজ্ঞেস করে কোনো একটা নির্দিষ্ট টাইমে বা সাম্য অবস্থা থেকে দূরত্ব নির্দেশ করে, সেক্ষেত্রে এটা পজিটিভ আসলে তখন আমি যেই পার্টটুকুকে পজিটিভ ধরছি, স্প্রিংয়ের ক্ষেত্রে ওই বস্তুটা হচ্ছে ওইখানে আছে। যদি নেগেটিভ আসে তাহলে তা ধরতে হবে যে ধরো নিচের পার্টটা পজিটিভ হলে উপরের পার্টে আছে আর কি, সাম্য অবস্থার উপরে আছে। সরল দোলকের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমরা জেনারেলি যেই পাশে টেনে ছেড়ে দিই ওই পাশটাকে পজিটিভ ধরি। তুমি যদি ডান পাশে টেনে ছেড়ে দাও তাহলে সাম্যাবস্থা থেকে শুরু করে ডান পাশ, এই যে যে ডান পাশের বিস্তার পজিশন পর্যন্ত এই যে যে অংশটুকু, এই অংশটুকুকে আমরা পজিটিভ সরণ ধরি, এবং উল্টা সাইড যেটা, অন্য সাইড যেটা, ওইটাকে আমরা নেগেটিভ ধরি। সো অ্যান্সার যদি নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে যে বস্তুটা আসলে ওই সাম্যাবস্থার অপর পাশে আছে। সো নেগেটিভ আসতেই পারে। আর কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো এটাতে 5 নাম্বারটাতে ম্যাথমেটিক্যালি হ্যাঁ করতে হবে। এটা ডিপেন্ড করে কোন কোশ্চেনে আসছে। ধরো এটা যদি খতে আসে যে একটি ফাফা বব অপেক্ষা পানিপূর্ণ অর্ধপূর্ণ বব হচ্ছে ধরো পর্যায়কাল বেশি দেয় বা কম দেয়, ব্যাখ্যা করো, তো তখন তো তুমি জাস্ট ব্যাখ্যাটা করবা। আর এটা যদি ঘ নাম্বারে আসে তাহলে তো অবশ্যই ম্যাথমেটিক্যালি তোমাকে আসলে দেখাইতে হবে যে আগে দোলনকাল ছিল এত, এখন দোলনকাল এত। আচ্ছা ঠিক আছে, এটা করতেছি। আর কোনো প্রবলেম আছে? আচ্ছা, যদি আর কোনো প্রবলেম না থাকে আমরা দ্রুত এটা করে ফেলি। ওকে,
সো প্রথমটা হচ্ছে সরল দোলকটির দোলনকাল কৌণিক কম্পাঙ্ক বিস্তার কত? সো সরল দোলকের দোলনকাল হচ্ছে 2 পাই। ওকে, এল হচ্ছে 0.4, জি হচ্ছে 9.8। অ্যান্সার যেটা আসে ওইটাই। এরপরে টি যদি অ্যান্সারটা কত আসে একটু বলো তো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এটা কি 0.42 হবে নাকি অন্য কিছু হবে? মানে তোমরা এটা দেখছো তো যে পরে আমি আবার গোলাকার বব কেটে বর্গাকার লিখছি, এটা কি দেখছিলা? আচ্ছা ঠিক আছে, মানে তোমরা কি ওই যে প্রথমে যে গোলাকার লিখছি ওই হিসাবে করে ফেলছো, আগেই করে ফেলছো? আচ্ছা ঠিক আছে, ইটস ফাইন। সো বর্গাকার হইলে ডেফিনেটলি জিনিসটা একটু অন্যরকম হবে। সো সুতা আছে, কর্ণ বরাবর না, এটা হচ্ছে ওই ক্ষেত্রে ববের যেই ভরকেন্দ্র এটা তো একদম মাঝ বরাবর থাকবে, মানে দুইটা কর্ণের মাঝে। তো এটা হচ্ছে আসলে বাহুর অর্ধেক যে অংশটা, অর্থাৎ এরকম। এই যে যদি হয় সুতাটা, এই যে যদি হয় ববটা, তাহলে এইখানে হচ্ছে একদমই বাহুর অর্ধি পজিশনে এই জায়গাটাতে হচ্ছে তার ইয়েটা থাকবে, ভরকেন্দ্রটা থাকবে। সো সেই ক্ষেত্রে ওইটা হবে হচ্ছে বাহুর অর্ধেক, মানে এই সুতার দৈর্ঘ্যের সাথে বাহুর অর্ধেক যোগ করে দিব। সুতার দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার, আর বাহুর অর্ধেক হচ্ছে 1 সেন্টিমিটার। আর যদি গোলাকার বব হয় তখন তো জাস্ট ব্যাসার্ধটা যোগ হবে। ঠিক আছে, কর্ণ বরাবর ঝোলানোর সুযোগ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই ঝোলানোর সুযোগ আছে। তো এই জন্যই আসলে বর্গাকার বব আসলে দিবে না, কারণ কিভাবে ঝুলাইছি ওইটা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, সেই জন্য জেনারেলি এরকম আসবে না। সো মোস্ট অফ দ্য টাইম আসলে যে বর্গাকার এই সরি গোলাকার ববই থাকে, এরপরে দেখা যায় ওইটাকে অর্ধেক পানি পূর্ণ করে। ঠিক আছে, আচ্ছা। সো এই গোলাকারটা কেটে দেওয়ার একটা রিজন হচ্ছে যদি গোলাকার ববের অর্ধেক পানিপূর্ণ থাকে তখন ভরকেন্দ্রটা কই থাকবে ওইটা বের করা আবার আরেক ঝামেলা, সেই জন্য আর ওটা দিইনি, ওটা কেটে দিছি। যাই হোক, সেটা হবে 0.41। অ্যান্সার আসে কত? 0. সরি, পর্যায়কালটা কত আসে? 7.4। ঠিক আছে, এটা দশমিকের পরে কয়েকটা ঘর রেখে দিও। এফ হচ্ছে 1/t 30074, যত হবে ততই। কত আসে কম্পাঙ্ক? 76879। একক হচ্ছে একক কি হবে? হার্জ অথবা সাইকেল পার সেকেন্ড। এ হচ্ছে যতটুকু টেনে ছেড়ে দিছে ওইটাই হচ্ছে এ, 3 সেন্টিমিটার।
হচ্ছে, জি বলো। একদের জন্য প্রবলেম হবে বলতে দেখো এইখানে যদি তুমি আচ্ছা এটা বলো আগে, এইখানে কত লিখছো এই এল এর ভ্যালুটা? আচ্ছা ঠিক আছে, সো এটা আসলে আমি সরি, কারণ আমি কারেকশন করে দিয়েছি, আমি তোমাদেরকে বলি নাই। ইটস ফাইন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই 0.41 ধরে কত আসে? কত আসে? 1.28516। সেক্ষেত্রে এফটাও চেঞ্জ হয়ে যাবে। 0.7781। বিস্তার 3 সেন্টিমিটার, ওমেগা হচ্ছে 2πf। ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, অর্থাৎ একক সময় 1 সেকেন্ডে সে কতটুকু অ্যাঙ্গেল কমপ্লিট করে। ঠিক আছে, সো 2π ইন্টু 0.7781, 4.889 একক কি হবে? রেডিয়ান পার সেকেন্ড, অবশ্যই রেডিয়ান পার সেকেন্ড। তার মানে প্রত্যেক সেকেন্ডে সে আসলে 4.889 রেডিয়ান অ্যাঙ্গেল কমপ্লিট করে ফেলে। সে যদি একটা পূর্ণ কম্পন সম্পন্ন করে, এর মানে হচ্ছে সে 2π রেডিয়ান পরিমাণ অ্যাঙ্গেল কমপ্লিট করলো। ঠিক আছে ফাইন। এরপরে সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, ববটি ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পরে সেটির অবস্থান, বেগ, ত্বরণ, গতিশক্তি, বিভব শক্তি নির্ণয় করতে বলছে। তাহলে টিটা হচ্ছে 1 সেকেন্ড। আগে হচ্ছে আমরা অবস্থান, বেগ এবং ত্বরণ এগুলো তিনটা বের করে ফেলবো। সো এক্স হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। সো এ হচ্ছে 3 সেন্টিমিটার। সো এটা সেন্টিমিটারই রাখি, তাহলে অ্যান্সারটাও সেন্টিমিটারই আসবে। চাইলে এটা মিটারে নিতে পারি, সমস্যা নেই, সেন্টিমিটারে রাখলেও কোনো সমস্যা নেই। সাইন ওমেগা হচ্ছে যে 4.889, সো 4.889, টি হচ্ছে 1 সেকেন্ড। সো এটা হচ্ছে, যেহেতু রেডিয়ান পার সেকেন্ডের সাথে সেকেন্ড গুণ হচ্ছে, সো এটা রেডিয়ানে আছে এখন পর্যন্ত। এর সাথে যে ডেল্টাটা যোগ করব এটা অবশ্যই রেডিয়ানেই নিতে হবে। এবং সাইনের মধ্যে যখন এই পুরো জিনিসটাকে নিয়ে আমরা ক্যালকুলেটরে বসাবো, ওইটাকেও অবশ্যই ক্যালকুলেটরটাকে আগে রেডিয়ান মোডে নিয়ে নিতে হবে। যদি ডিগ্রি মোডে নিতে চাই, লিখতে চাই, তাহলে যদি ক্যালকুলেটর ডিগ্রি মোডে থাকে তাহলে ভিতরের অ্যাঙ্গেলটাকেও ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে 180/π দিয়ে গুণ করে। তো যাই হোক, এখন ডেল্টার ভ্যালুটা কত কত হবে? ডেল্টার ভ্যালু π/2। এটা কি শিওর নাকি শূন্য হইতে পারে? বা ঠিক আছে, কার কি কোনো কনফিউশন আছে? আচ্ছা ফাইন। সো আমরা যেহেতু বিস্তার পজিশন থেকে, ছাড়ি আসলে বিস্তার পজিশন থেকেই সব সময়। সো আদি দশা হচ্ছে যে আমরা আসলে কোন সময়টা থেকে ক্যালকুলেশনটা শুরু করতেছি। ছাড়ি তো আসলে বিস্তার পজিশন, তুমি তো মাঝখানে সাম্যাবস্থাতে যদি ববটা ছেড়ে দাও তাহলে তো আর এটা দুলবে না, এটাকে তো আসলে একটা সাইডে নিয়েই ছাড়তে হবে, বা স্প্রিংটা টানার সময় একটু টেনে বা একটু সংকুচিত করে আসলে তাকে ছাড়তে হবে। তো ছাড়ি আসলে বিস্তার পজিশন থেকেই, কিন্তু আমাদের ক্যালকুলেশনটা আসলে কোথা থেকে শুরু হচ্ছে? যেমন এখানে, যেমন এই যে 2 নম্বর কোশ্চেনে লেখা আছে ববটি ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পরে সেটির অবস্থান, বেগ, ত্বরণ এগুলো বের করো। তার মানে আমি ছেড়ে দিছি বিস্তার পজিশনে,
তার 1 সেকেন্ড পরে। তো তার মানে আমি যে বিস্তার পজিশনে ছেড়ে দিছি ওই সময় থেকে আমি অ্যাকচুয়ালি স্টপ ওয়াচটা চালু করতেছি। সো বিস্তার পজিশন থেকে যদি ওইরকম স্টপ ওয়াচ চালু করি তখন আমাদের আদি দশা হচ্ছে π/2, এবং অবশ্যই অবশ্যই গতির সমীকরণ হচ্ছে সাইন ব্যবহার করতে হবে। ঠিক আছে, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ডেল্টা π/2 হবে যখন হচ্ছে আমরা বিস্তার পজিশন থেকে সময় গণনা শুরু করব, ডেল্টা 0 হবে যখন আমরা সাম্যাবস্থা থেকে সময় গণনা শুরু করব, অ্যান্ড সো অন, এরকম আর কি। যাই হোক, এখানে ডেল্টা হবে হচ্ছে π/2, 90 ডিগ্রি না, π/2 রেডিয়ান। ওকে, সো এরপরে অ্যান্সার যেটা আসে, অ্যান্সার অবশ্যই নেগেটিভ আসবে, এটা থার্ড কোয়াড্রেন্টে চলে যায়। কত আসে রেজাল্ট? আচ্ছা দেখো এখানে, হ্যাঁ তুমি জাস্ট অ্যান্সারটা বলো আগে, এরপর আমি তোমাকে বলতেছি যে এটা কেন যে কোনো একটা লিখলেই হয়। 0.527 পজিটিভ। আচ্ছা ঠিক আছে, ফাইন। 0.527 π/2, আচ্ছা ঠিক আছে, 0.527 সেন্টিমিটার। সো এখন এটা যে থ্রিকে কি সেন্টিমিটার মিটারে কনভার্ট করে নিতে হবে কিনা, অ্যান্সারটা হচ্ছে নট ম্যান্ডেটরি, কারণ এখানে থ্রির সাথে আসলে যেটা গুণ আছে ওটা জাস্ট একটা সংখ্যা আউটপুট আসবে, এটার কোনো একক নাই। এই যে এই জিনিসটা, এইটার কোনো একক নাই, একক আছে শুধুমাত্র এই 3 সেন্টিমিটার, এখানে আমরা সেন্টিমিটার এককে ব্যবহার করছি এটাকে। সো রেজাল্ট যেটা হবে, রেজাল্ট আসলে সেন্টিমিটারেই আসবে। তুমি যদি এখানে মিটার ব্যবহার করো, সো মিটারের সাথে জাস্ট একটা নাম্বার গুণ হচ্ছে, সো ওই ক্ষেত্রে আসলে এটা মিটারে আসবে রেজাল্টটা এখানে। এখন আমাদের যদি, হ্যাঁ মিটার আসবে সমস্যা নাই, কিন্তু মিটার আসলে দেখবা যে এটা মিটারে যদি কনভার্ট করে এটা কত আসে দেখো, এটার পাশে হচ্ছে আবার তোমার আরও দুইটা শূন্য বসানো লাগবে, 0.00527 এরকম না, এরকম। এখন দেখো এইটার চেয়ে আসলে এইটা, এটা কিন্তু ওই যে একজন রিক্সাওয়ালা মামা আসলে এটা ভালো বুঝবে যে 1 সেন্টিমিটারের অর্ধেক আর 1 মিটারের এত ভাগের 1 ভাগ, এটা দেখতে কেমন লাগে। সো অবশ্যই এটা সেন্টিমিটারে কনভার্ট করে দিলেই জিনিসটা দেখতে বা বুঝতে সুবিধা হয় আর কি, এটা অ্যাকচুয়ালি কতটুকু জায়গা। ঠিক আছে, অ্যান্সারটা যে সবসময় এসআই এককে লিখতে হবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই, মাঝে মাঝে মিলিমিটারে লিখলে এটা আরও সুন্দর লাগে দেখতে। ছোট ছোট যেই ভ্যালুগুলো ওইগুলো কিন্তু মিটারের চাইতে মিলিমিটারে লিখলে বেশি ভালো লাগে দেখতে, এইটাকে মিটারের চাইতে সেন্টিমিটারে লিখলেই বেটার লাগতেছে দেখতে। সো এটা আসলে সেন্টিমিটারে অ্যান্সারটা করে দেওয়াই সাজেস্টেড। এখন এখানে যখন আমাদের ওই যে মেইন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করি আমরা বা বিভিন্ন এক্সপ্রেশনে, ধরো যে আদর্শ গ্যাসের সূত্রাবলী, ওইখানে যে আমরা ওই সূত্রের মধ্যে যে ভ্যালুগুলো বসাইছি, ভ্যালুগুলো বসানোর সময় এক এক জায়গাতে যখন অনেকগুলো একক থাকে তখন দেখা যায় সবগুলা এসআই একক ব্যবহার করি আমরা, কিংবা সবগুলা সিজিএস একক ব্যবহার করি। তো সবগুলা সিজিএস একক ব্যবহার করলে রেজাল্টটাও সিজিএস আসবে, সবগুলো এমকেএস একক ব্যবহার করলে রেজাল্টটাও এমকেএস আসবে, সবগুলো এসআই একক ব্যবহার করলে রেজাল্টটাও এসআই একক আসবে। এখন এখানে আছে ভ্যালু একক আছে একটা সেন্টিমিটার, এটা নিয়ে আসলে ঝামেলা নেই, সেইখানে সেন্টিমিটার মিটার যে কোনো একটা বসাইলেই হইলো, রেজাল্টটা মিটারে সেন্টিমিটারে যে কোনো একটাতে
বের করলেই হলো, কিন্তু সেন্টিমিটার দেখতে বেশি সুন্দর লাগতেছে আর কি। ওকে ফাইন, জি বলো। ডেল ডেল না না, এটার মান বের করে দেখাতে হবে না। এইটা এটা আসলে জাস্ট ওই যে দেয়া আছে লিখে তুমি আদি দশাটাকে পাই বাই টু লিখে দিলেই হবে। এর বেশি আসলে মানে এটার এটার পিছনে এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই। এরপরে ছিল হচ্ছে বেগ বের করতে হবে, জাস্ট সূত্র বসাই ম্যাথ। ভি হচ্ছে এই দেখো এখন এই যে এইটা কিন্তু কলমের চার্জ শেষ হয়ে গেছে, কি জ্বালা। আচ্ছা একদমই ভয়াবহ অবস্থা, আমি একটু 2 মিনিট একটু চার্জ দিয়ে নিতেছি। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এইখানে ওমেগার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এখন ওই রেডিয়ানকে কিন্তু আসলে ওরকম কোনো সেন্টিমিটার কিংবা ধরো কেজি এরকম কোনো একক ধরা হয় না, রেডিয়ান জাস্ট একটা নাম্বার। কিংবা ওই যে হার্জের যেই সাইকেল পার সেকেন্ড, ওই সাইকেল কিন্তু অ্যাকচুয়ালি কোনো সেন্টিমিটার কিংবা ধরো মিটার কেজি সেকেন্ড এরকম কোনো একক না, ওটা জাস্ট একটা নাম্বার, এতগুলো সাইকেল পার সেকেন্ড। এই রেডিয়ানটাও এরকম, এতগুলো রেডিয়ান পার সেকেন্ড। সেইখানে যখন তুমি যে ওমেগার সাথে এ গুণ করতেছো, ওমেগা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, মানে কি, মানে এটার জাস্ট এককটা আসলে তুমি চিন্তা করতে পারো পার সেকেন্ড। আমাদের যে ওই এসআই যে এককগুলোর লিস্ট আছে ওইখান থেকে সে কেবল ওই পার সেকেন্ডটা ব্যবহার করতেছে, মানে সেকেন্ড ইনভার্স আর কি। রেডিয়ান কিন্তু জাস্ট একটা নাম্বার। সো ওইটার সাথে হচ্ছে সেন্টিমিটার গুণ করতেছে, সো এককটা আসবে সেন্টিমিটার পার সেকেন্ডে। এমন যদি হইতো যে রেডিয়ানের পরিবর্তে এখানে ধরো মিটার পার সেকেন্ড কিংবা ধরো কেজি টেজি কিছু একটা যদি থাকতো, তখন তোমার ওই এককটা একটু চিন্তা ভাবনা করে লিখতে হইতো যে আমার একটা মিটারে আছে আরেকটা ওই পাশে আবার সেন্টিমিটার বসাচ্ছে, এটা কি কোনো ঝামেলা হচ্ছে কিনা। সেই জিনিসগুলো যখন ভ্যালুটা যখন বসাবা, এই যে এইখানে এইখানে তুমি যখন ভ্যালুটা বসাবা তখন চিন্তা করবা যে একক নিয়ে কি সমস্যা, মানে একক নিয়ে কি কোনো এই ইয়া হইতে পারে, সংঘর্ষ হইতে পারে কিনা, সাংঘর্ষিক একটা অবস্থার সৃষ্টি হইতে পারে কিনা। যদি হয়, যদি সম্ভাবনা থাকে, তাহলে সবগুলো এসে এককে কনভার্ট করে নেওয়াই ভালো। আর যদি তুমি শিওর থাকো যে সমস্যা নেই, যেমন বয়েলের সূত্র চার্লসের সূত্র যখন আমরা বসাই, দুই পাশে যখন একই জিনিস থাকে তখন তো আসলে একক কনভার্ট করার দরকার নেই, মানে দুই পাশে চাইলে আমি এটিএম ব্যবহার করতে পারি, দুই পাশেই চাইলে লিটার বা মিটার কিউব যে কোনো একটা বসাইতে পারি, সমস্যা নেই। সো ওই লিটার মিটার কিউব তারপরে এটিএম প্যাসকেল এইগুলো নিয়ে ঝামেলা হয় না। এখন তুমি যদি চিন্তা করো যে এইভাবে যদি ভাবো যে লিটার মিটার কিউব এগুলো নিয়ে তো সমস্যা নেই, তাহলে ডিগ্রি সেলসিয়াসটা লিখে দিই, এটা কিন্তু পারবা না। ওই যে ডিগ্রি সেলসিয়াসকে কিন্তু রাখা যায় না, কেলভিনে কনভার্ট করে নিতে হয়। সো এই জিনিসগুলো জাস্ট একটু প্র্যাকটিস করতে করতে এগুলো আসলে তুমি আসলে যখন ওই এক্সপ্রেশনে বসাবা ভ্যালুগুলো তখনই বুঝে যাবে যে আসলে এই জিনিসটাতে ঝামেলা হবে, এটাতে ঝামেলা নাই, বসানো যায়। ঠিক আছে, আমি একটু 1 মিনিট, আরেক মিনিট চার্জ দিলেই হয়ে যাবে। সেই ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা হচ্ছে মে মাসের 15 তারিখ, শেষ হবে কবে? মে মাসের 29 তারিখ না, ভয়াবহ সমস্যা। এরপরে কি তোমাদের বন্ধ নাকি? হ্যাঁ, কোরবানির বন্ধ, কোরবানির ঈদের বন্ধ। তারপরে কোরবানির ঈদের পরে খুলবে কবে আনুমানিক?
বুঝতে পেরেছি। আচ্ছা, তো ওই যে লাস্ট কথাটা একটু কেটে গেছে, এইচএসসি যখন হয় তখন তো কলেজ বন্ধ থাকে নাকি? আচ্ছা আচ্ছা, এটা তো সমস্যা, সারা বছরই যদি কলেজ বন্ধ থাকে পোলাপান পড়বো কখন? আচ্ছা, ইয়েটা এইচএসসি শেষ হবে কবে? অ্যাটলিস্ট তো 1.5 মাস। হুম, বুঝতে পেরেছি। এক্সামটা যদি মে মাসের 29 তারিখে শেষ হয়, জুন, জুন অলমোস্ট পুরাটাই বন্ধ। জুন মাসে কি ক্লাস হবে তোমাদের? আচ্ছা ফাইন। আগস্ট, হ্যাঁ। কি বলো, এই 2 মাস পর্যন্ত কলেজ বন্ধ থাকবে? হ্যাঁ হ্যাঁ, এটাই, বুঝতে পেরেছি। হুম, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করে রাখি, সেটা হচ্ছে মে মাসের 15 তারিখে যদি তোমাদের পরীক্ষা হয়, ফার্স্ট ইয়ার ফাইনাল আর কি, তো এর আগে আসলে আমি তো আমি তো হচ্ছে তোমার ওই স্থির তড়িৎ টড়িৎ সব কিছু চিন্তা ভাবনা করে ফেলাইছি, কিভাবে কি পড়বো, কি কি জিনিস পড়বো। কিন্তু জিনিসটা আসলে চিন্তা করার আগে আগে সবার কথা চিন্তা করা উচিত ছিল আমার, যে সবাই জিনিসটা নিতে পারবে কিনা এই প্রেশারের মধ্যে, 1 মাস পরে পরীক্ষা, 1.5 মাস পরে। তো ওই জিনিসে অনেকের পড়া হয়নি, এটা আমি জানি। হ্যাঁ। হুম। স্থির তড়িৎটা শেষ করলে পড়লে একটু ঝামেলা হইতোই, কারণ ওইটা যখন আরেকটু ভিতরে যাব, ধরো আর দুইটা ক্লাস পড়বে, এরপরে দেখবো যে আসলে অনেক জটিল জিনিস চলে আসতেছে। এবং দেখা যাবে যে ওইটা তুমি যদি, এমন হয়, এমন হবে তোমার, অনেকের ক্ষেত্রেই হবে, সেটা হচ্ছে যে এটা তো একটু কঠিন, তাহলে এটা পড়লে তো আমি আমার পরীক্ষার পরে কিছু বুঝবো না, আপাতত তো এটাকে একটু রাখি, এটা একটু এখন আপাতত পড়ার দরকার নেই, পরে রেকর্ডিং দেখে রাখবো না, এরকম টেন্ডেন্সি অনেকের মধ্যে হবে। এতে করে যেটা দেখা যাবে, যে সে আসলে স্থিরটা এখনো বুঝতে পারবে না, পরবর্তীতে এই জিনিস আবার সেই গোড়া থেকে পড়ানো লাগবে। সেই জন্য আসলে স্থিরটা যেটুক পড়ছি, 9-10-এর জিনিস ওগুলা, ওটুকু স্টপ করে আমরা চলে আসি, এটা চিন্তা করলাম আর কি। সো এগুলো আসলে শেষ হয়ে যাবে সবে, এগুলো টানা পড়লে টাইম লাগে না, সেকেন্ড পেপার শেষ করতে টাইম লাগবে যে এরকম না। সো এটা চিন্তা করে আসলে ফার্স্ট পেপারটা বসে বসে একটু রিভাইজ করি। এখন বাই এনি চান্স যদি কারো পরীক্ষা খারাপ হয়, হোপফুলি হবে না, বাই এনি চান্স যদি দেখা যায় একটা সৃজনশীল অ্যান্সার করতে পারি নাই, অবজেক্টিভ কিছু কাটা গেছে, অথচ আমি 2-3 দিন আগেও বা 1 মাস আগেও হচ্ছে এই স্থির তড়িৎ পড়েছি, তখন তো জিনিসটা আমার ঘরে চলে আসে। সেই জন্য আগে রেজাল্টটা ভালো করি, এরপরে এই সেকেন্ড পেপার পড়ার জন্য টাইম আছে, সবই আসলে টাইমলি শেষ হয়ে যাবে। আর যদি হচ্ছে অন্য সাবজেক্ট ধরা লাগে তখন হয়তো একটু হ্রাস হইতে পারে, মানে যদি ধরো ম্যাথ কিছু পারতেছি না, ম্যাথ ধরো এই চ্যাপ্টার পড়া লাগতেছে, ধরো ইন্টিগ্রেশন পড়া লাগলো,
কমপ্লেক্স নাম্বার পড়া লাগলো, কনিক পড়া লাগলো, বলবিদ্যা পড়া লাগলো। সো ওইগুলো যদি ফিজিক্সের সাথে ঢুকে যায় তখন আবার একটু রাশ হয়ে যাবে আর কি। শেষ হবে আসলে সব কিছু। আমি যখন 3টা সাবজেক্ট যখন পড়াই, 3টা সাবজেক্ট বলতে 6টা সাবজেক্ট যাদেরকে পড়াইছি ওদেরও আসলে সব কিছু টাইমলি শেষ হয়ে যায়। একটু কষ্ট হয়, একটু বেশি প্রেশার পড়ে যায় তাদের উপরে, কিন্তু শেষ হয়ে যায় আলটিমেটলি সবই। ঠিক আছে, ফাইন, চলে যাই পড়াশোনায়। বুঝতে পারছো তো না আমি কি বলছি? আপাতত আমরা পরীক্ষার রেজাল্টটাকে ভালো করি, পরীক্ষাতে সবাই 75 পাওয়ার চেষ্টা করি। সো এরকম দু একটা মেজর পরীক্ষাতে ভালো মার্ক পেলে এমনিতেই দেখবা যে কনফিডেন্স বুস্ট হয়ে গেছে। আর যদি এইসব পরীক্ষাতে রেজাল্ট খারাপ হয় তাহলে দেখা যাবে যে এমনিতেই ইন্টারে কনফিডেন্স অনেক লো থাকে, তার উপরে যদি আবার এইসব মেজর এক্সাম রেজাল্ট খারাপ হয় তাহলে কনফিডেন্সের অবস্থা আরও খারাপ হয়ে যায়। ঠিক আছে, মানসিক চাপের আসলে কিছুই দেখো নি। আমাদের স্টেজে যখন আসবা, 25 বছর যখন পার হবে, 25 থেকে 32, এই 7 বছরের যে মানসিক চাপ, এর কাছে আসলে দুনিয়ার কোনো মানসিক চাপই যথেষ্ট না। যাই হোক, আশা করি তোমাদের এই মানসিক চাপ সহ্য করতে হবে না আমি যেটা সহ্য করি, বা আমাদের বয়সের যারা আছে আমরা যেটা সহ্য করি। হ্যাঁ, মানে কনফিডেন্সটা হারাই আমরা কখন? যখন আমাদের মধ্যে অলসতা কাজ করে, বা আমরা আসলে আমাদের যে ইফোর্টটা আমরা দিতে পারি, যে ইফোর্টটা আমরা যতটুকু ইফোর্ট দেওয়ার যোগ্য ওইটা যখন আমরা না দিতে পারি, তখনই আমাদের মধ্যে স্যাডনেস, ডিপ্রেশন, তারপরে লো কনফিডেন্স, এই জিনিসগুলো চলে আসে। খারাপ রেজাল্ট করলে কখনোই তোমার মধ্যে কনফিডেন্স লো হবে না। যদি তুমি তোমার ইফোর্টটা দাও, এরপরে খারাপ রেজাল্ট করলে সমস্যা নেই। কনফিডেন্স লো হয় কখন? যখন আমি আমার ইফোর্টটাই দিই না। আমার মধ্যে ডিপ্রেশন কাজ করবে কখন? যখন আমি সারাদিন শুয়ে বসে আসছি কিন্তু আমার সিলেবাস পড়ে আসছে, অনেক বড় সিলেবাস, তখন তোমার মধ্যে ভয় কাজ করবে, ডিপ্রেশন কাজ করবে। কিন্তু তুমি যদি ধরো হার্ডওয়ার্ক করতেছো, ইফোর্ট দিতেছো, ডেইলি তুমি 8, 10, 12 ঘন্টা পড়তেছো, এরপরে রেজাল্ট খারাপ হলে হোক, রেজাল্ট নিয়ে আসলে ওয়ারিড হওয়ার কিছু নাই। তুমি জাস্ট ডিসিপ্লিনটা মেনটেন করলেই হয়। ঘুম থেকে উঠবো, পড়বো, আবার ঘুমাই যাব, এরপরে রেজাল্ট যা হওয়ার হবে। ওইগুলো রেজাল্ট নিয়ে আসলে ওয়ারিড হওয়ার কিছু নাই। যেটা নিয়ে চিন্তা করতে হবে সেটা হচ্ছে আমি কি ডিসিপ্লিনড কিনা, আমি আমার যতটুকু হার্ডওয়ার্ক করার দরকার ততটুকু কি করতেছি কিনা, এটুক করলেই হবে। এরপরে রেজাল্ট যা হওয়ার হবে, রেজাল্ট নিয়ে আসলে মাথা কামানোর দরকার নেই। ঠিক আছে, এখানে কিন্তু এর ভ্যালুটা সেন্টিমিটারে লিখলাম, এটা মাথায় রাখতে হবে। পরে আবার মিটার পার সেকেন্ড, ভি এর একক মিটার পার সেকেন্ড না লিখে দিই। সো কজ ওমেগার ভ্যালু হচ্ছে 4.889, টি হচ্ছে 1 সেকেন্ড, ডেল্টা হচ্ছে পাই/2। রেজাল্ট যেটা আসবে একক হবে সেন্টিমিটার পার সেকেন্ড। কত আসে রেজাল্ট? 6-7-এর কাছাকাছি আসা উচিত। চোদ্দ দশমিক চার। ভি সমান, হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এটার ভ্যালু কত আসে? অবশ্যই মাইনাস আসবে। 12.59 মাইনাস তো না?
মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এরপরে কি জিজ্ঞেস করছে? আচ্ছা, বিভব শক্তি, গতিশক্তি। গতিশক্তি হচ্ছে হাফ এমভি স্কোয়ার। এই যে এখন গতিশক্তি তো আমরা সবসময় জুলে বের করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, সো এই এম কে অবশ্যই আমাদের কেজিতে কনভার্ট করতে হবে। সো 5 × 10⁻³ কেজি। ভি তো একটু আগে সেন্টিমিটার পার সেকেন্ডে বের করে আসছি, এখন তো আর সেটা করা যাবে না। এখানে একবার যখন আমরা জুল এককে বের করতে চাচ্ছি, এসআই একক, সো এই এম এর ভ্যালুটা এসআই এককে লিখতে হবে, ভি এর ভ্যালুটাও এসআই এককেই লিখতে হবে। সো ভি আগে সেন্টিমিটার পার সেকেন্ডে বের করছি, সমস্যা নাই, কিন্তু এখন এটাকে মিটার পার সেকেন্ডে এখানে বসাইতে হবে। সো 14.43। হ্যাঁ হ্যাঁ, ফাইন, সমস্যা নেই, তাইলে আরও ভালোই, খারাপ না। মানে যেহেতু আমাদের আসলে ওভার দ্য টাইম এটা ব্যবহার করা লাগবে, সো এই জন্য এসআই এককে বের করা যেতে পারে। 14.43 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে 100 দিয়ে ভাগ করে দিব, মিটার পার সেকেন্ড। সো একক যেটা হবে সেটা হচ্ছে জুলে আসবে রেজাল্ট। কত আসে? 205 × 10⁻5 জুল, খুবই কম। ওকে, এরপরে ইপি বের করা যায় আসলে অনেকভাবেই। সো আমরা আসলে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, সো এক্স হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। সো ইপি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, সো এখানে হাফ কে হচ্ছে এম ওমেগা স্কোয়ার, আর ওই এক্স হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এইটার আবার স্কোয়ার। সো এখান থেকে এটা চলে আসে। ডিরেক্টলি আমরা আসলে এটাতে কেন বসাইলাম না, কারণ হচ্ছে এটা যেহেতু সরল দোলক, সরল দোলকের ক্ষেত্রে তো আমাদের আসলে কে এর এরকম রিয়েল কোনো এক্সিস্টেন্স নাই। স্প্রিংয়ের ক্ষেত্রে সেটা স্প্রিং ধ্রুবক। সরল দোলকের ক্ষেত্রে যেটা আমরা বের করতে পারি না, বিষয়টা এমন না, বের করতে পারি। জি জি বলো। হ্যাঁ, মানে আমাদের এই যে এফ সমানুপাতিক -x যেটা, ওইখানে যে একটা কে আনি আমরা, ওইটাই হচ্ছে এই কেটা। এখন স্প্রিং এর ক্ষেত্রে সেটাকে আমরা স্প্রিং ধ্রুবক বলি, সরল দোলকের ক্ষেত্রে এটাকে আসলে আমরা এরকম কোনো নাম দেই নেই আর কি। এফ সমানুপাতিক -x, এইখান থেকে আমরা যে কনস্ট্যান্টটা পাই এফ সমান -kx, এটাই হচ্ছে এই কেটা। ওকে, সো হাফ এম হচ্ছে 5 × 10⁻³ ওমেগা হচ্ছে 4.889 স্কোয়ার, এ হচ্ছে এই যে এখানে অবশ্যই এটাকে আমাদের মিটারেই নিতে হবে, 0.03 স্কোয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে সাইন স্কোয়ার ওমেগা হচ্ছে 4.889 ইন্টু 1 প্লাস ডেল্টার ভ্যালু হচ্ছে π/2। ইপির ভ্যালু কত আসে একটু কষ্ট করে বের করে দাও। 10⁻6 জুল। এরপর হচ্ছে ববটি ছেড়ে দেওয়ার পর চতুর্থ সেকেন্ডে সেটির মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে।
তো প্রথম সেকেন্ড হচ্ছে শূন্য সেকেন্ড থেকে 1 সেকেন্ড, এই টাইমটা হচ্ছে প্রথম সেকেন্ড। দ্বিতীয় সেকেন্ড হচ্ছে 2 সেকেন্ড না, দ্বিতীয় সেকেন্ড আর 2 সেকেন্ড এক জিনিস না। দ্বিতীয় সেকেন্ড হচ্ছে প্রথম সেকেন্ড থেকে 2 সেকেন্ড, মানে সরি 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড যেই টাইমটা, এটা হচ্ছে দ্বিতীয় সেকেন্ড। তৃতীয় সেকেন্ড হচ্ছে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড, এই যে যে টাইমটা, এটা হচ্ছে তৃতীয় সেকেন্ড। এইভাবে তোমাকে চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। তো তার মানে আমরা যেটা করব, একটু বেশি ঝামেলা হয়ে গেল এটা করা, সো কারণ কোশ্চেনটা দেওয়া আসলে ঠিক হয় নাই। বলো তো কিভাবে করছো? আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, তীর্থ বলো তো। হ্যাঁ, আমি বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, তোমার চিন্তা করাটা ঠিক আছে আসলে। আর কেউ কি কোনো অন্যভাবে করছো, ট্রাই করছো? আদি, তারপরে অরিত্র, মানে অন্য কোনোভাবে চিন্তা করছো কিনা? না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, সো এইটা আসলে রুদ্র নীল অরিত্র ডিরেক্টলি, কিন্তু আমি যে এই জন্যই বলছি যে কোশ্চেনটা আসলে দেওয়া ঠিক হয়নি। কেন দেওয়া ঠিক হয় নাই? কোশ্চেনটা আসলে বাজে কোশ্চেন হয়ে গেল। ধরো এরকম আছে, জি বলো। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এরকমই। ধরো তুমি 3 সেকেন্ডে যেটা, আচ্ছা এটাকে লিখি, 3 নম্বর কোশ্চেন। চতুর্থ সেকেন্ড মানে হচ্ছে, এটা লিখতেছি যারা নাই তারা যেন পরবর্তীতে বুঝে, এই জন্য চতুর্থ সেকেন্ড মানে হচ্ছে 3 সেকেন্ড হতে 4 সেকেন্ড এর সময়টুকু। ওকে, ফাইন। তো ধরো 3 সেকেন্ডে তুমি তীর্থ যেটা বলতেছে ওইটাই যদি আমি একটু বলি, ধরো 3 সেকেন্ড, 3 সেকেন্ড মানে 3 সেকেন্ড পরে তার স্মরণ তুমি বের করছো এক্স, সেটা ধরো এইখানে পাইছো। এখন এটা তো রেজাল্টে নেগেটিভ আসবে। তীর্থ যেটা বলছে যে 3 সেকেন্ডে আমরা হচ্ছে নেগেটিভ পাচ্ছি, 4 সেকেন্ডে হচ্ছে পজিটিভ পাচ্ছি। 4 সেকেন্ডে ধরো এখানে আছে, 3 সেকেন্ড হচ্ছে এখানে আছে। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা তো এই যে এরকম, যে সে এই জায়গা থেকে 3 সেকেন্ড পজিশন থেকে বিস্তার পজিশনে যাবে, এরপরে সে আবার এখানে আসবে, এইটা। কিন্তু এইটাও কিন্তু পুরোপুরি কারেক্ট না। মানে তীর্থ যেটা বলছে সোফার এটা হচ্ছে সবচাইতে অ্যাকুরেট, এইটাও কিন্তু কারেক্ট না। আমাদের 3 সেকেন্ডে সে যদি এই পজিশনে থাকে, এমনও কিন্তু হইতে পারে যে সে আসলে এখান থেকে ঘুরেই এই পর্যন্ত আসছে, এখন সে এই এই বরাবর চলে যাবে। তার মানে তোমার যেই গতির যে ডিরেকশনটা, সে কি আসলে 3 সেকেন্ডে তুমি পাইছো এইটা যে সে এইখানে আছে, যে মাইনাস সামথিং।
এখন সে কি এই দিকে যাবে নাকি এই দিকে যাবে, মানে 3 সেকেন্ডের পরবর্তী যে 1 সেকেন্ড। জি জি বলো। হ্যাঁ হ্যাঁ, সেটাও তোমার বের করতে হতো হতো আর কি, যদি এই ম্যাথটা যদি আমি একদম অ্যাকুরেটলি সলভ করতে চাই, সেই জিনিসটা আমাদের বের করতে হবে যে আমাদের বেগের ডিরেকশনটা কোন দিকে, যে বেগটা কি এই দিকে নাকি এই 3 সেকেন্ডে বুঝলাম অবস্থান এইখানে, এখন সে তো ওই দিকেও যেতে পারে এই দিকেও যেতে পারে, দুই ক্ষেত্রে কিন্তু ওই রেজাল্ট আসলে এক্স এর ভ্যালুটা নেগেটিভে আসবে। এক্স নেগেটিভ মাইনাস সামথিং আসছে, এর মানে কিন্তু আমি শিওর না যে সে আসলে বিস্তার থেকে ঘুরে আবার এইদিকে আসবে নাকি ডিরেক্ট এই বরাবর চলে যাচ্ছে। সো ওই বেগের ডিরেকশনটা আমাদের বের করতে হবে, যে বেগটা কি, বা ধরো তুমি হচ্ছে যেটা করতে পারো ত্বরণটা বের করতে পারো। তো ত্বরণ বের করলে কি হবে, দাঁড়াও এটা একটু চিন্তা করে নিই, এটাকে বেগ থেকেই কি বের করে ফেলা যায় কিনা, বেগের ভ্যালুটা দেখে, চিহ্নটা দেখে আর কি। সো কোসাইন তো, আমাদের ভিটা হচ্ছে ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। সো ডেল্টা হচ্ছে আসলে পাই বাই 2ই আসবে এইসব কেসে। না এটা আসলে এইভাবে বলে দেওয়া যাচ্ছে না, এই জিনিসটা অনেক কিছু দেখে এরপর আমি তোমাদের ডিসিশন জানাচ্ছি, ঠিক আছে? এটা আমি নেক্সট দিন তোমাদের বলতেছি, যে তোমাকে যদি এই ধরনের কোনো কোশ্চেন দেয়, জেনারেলি এগুলো দিবে না আসলে, এই ধরনের আজগুবি কোশ্চেন আসলে পরীক্ষায় দেয় না, কিন্তু অ্যাডমিশন টেস্টে তো আসলে দিতে পারে। তো সেইখানে তুমি যাতে আসলে কনফিউজড না হয়ে যাও, বা অ্যাটলিস্ট তুমি যাতে অন্যদের চাইতে একটু বেটার ওয়েতে চিন্তা করতে পারো, তো সেই জন্য এখানে বেগের চিহ্ন দেখে বা ত্বরণের চিহ্ন দেখে কিভাবে ডিসাইড করো যে সেটার ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে, এই জিনিসটা আমি তোমাদেরকে পরের দিনই বলতেছি, সেটা পরে সলভ করে দিব। এটা নিয়ে আর একটু চিন্তা করতে হবে। ঠিক আছে, এরপরে ববটি বিস্তার ও সাম্যাবস্থার মধ্যবিন্দুতে থাকা অবস্থায় সেটির গতিশক্তি বিভব শক্তি সমান হবে কিনা। জেনারেলি আসলে এটা সমান হবে না, এরপর এটা আমাদের ম্যাথমেটিক্যালি বের করতে হবে। বিস্তার ও সাম্যাবস্থার মধ্যবিন্দুতে, তার মানে এক্স হচ্ছে এই a/2, সোফার 3 নম্বরের যে ডিসিশন, ডিসিশন হচ্ছে তুমি আসলে ডিরেক্টলি ওই দুইটা ভ্যালু যোগ করে দেওয়া বা একটা থেকে আরেকটা বিয়োগ করে দেওয়া এইভাবে আসলে করতে পারবা না, যেহেতু এখানে আমাদেরকে যে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, এখানে যদি সরণ হতো তাহলে ওইটা আলাদা হিসাব, যেহেতু অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে তাহলে তোমার আসলে বের করতে হবে যে সে কতটুকু মুভ করলো টোটাল। সরণ হইলে কি হইতো, যে ফাইনালি 3তম সেকেন্ড আছে এইখানে, 4তম সেকেন্ড আছে এইখানে, তাহলে মধ্যবর্তী দূরত্ব, এটাই হচ্ছে অ্যান্সার। কিন্তু এখানে যেহেতু অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, সো আমাদের আসলে সে টোটাল কতটুকু ভিজিট করছে সেটাই বের করতে হবে। সো এখানে আমাদের ডিরেকশন দেখে ডিসিশনটা নিতে হবে, সে কতটুকু এক্সট্রা, কি সে বিস্তার পর্যন্ত গেছে নাকি ডিরেক্টলি এখান থেকে আবার সাম্যাবস্থার দিকে গেছে, আর গতির ডিরেকশনটা আমাদের বিবেচনা করতে হবে, সেটা আমি পরের দিনই তোমাদেরকে বিস্তারিত জানাচ্ছি। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, বিস্তার এবং সাম্যাবস্থার মধ্যবিন্দুতে যখন সে ছিল তখন গতিশক্তি বিভব শক্তি কি সমান কিনা। এটা হচ্ছে 4 নাম্বার, তার মানে এক্স হচ্ছে এখানে
x হচ্ছে a/2, তার মানে 1.5 ইন্টু 10⁻² মিটার। এই পজিশনে থাকা অবস্থায় আমাদের বিভব শক্তি বের করতে হবে, গতিশক্তি বের করতে হবে। তাহলে গতিশক্তি হচ্ছে ইকে ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। সো হাফ এম হচ্ছে 5 ইন্টু 10⁻³ ওমেগা হচ্ছে 4.889 ইন্টু 10⁻⁻⁷ সামথিং, এইটা স্কোয়ার। পাই ছিল না এখানে নাকি? ঠিক আছে, এ হচ্ছে দুঃখিত এই কারণে যে আমাদের তো এখানে এক্সটা দেয়া আছে, সেখানে তো আমরা টিটা বের করতে পারতেছি না ডিরেক্টলি। সো আমাদের আসলে যেটা করতে হবে, এই টিটা আগে বের করে নিতে হবে, বা এক্স থেকে ডিরেক্টলি হ্যাঁ করা যাবে, ওটাই ভালো হয়। ইকে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার। সো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ হচ্ছে 3 ইন্টু 10⁻² হোল স্কোয়ার মাইনাস 1.5 ইন্টু 10⁻² হোল স্কোয়ার। কত আসে রেজাল্ট? 4.03 ইন্টু 10⁻⁵। ঠিক আছে, এরপরে ইপি কি হবে? ইপি হবে হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স, এম হচ্ছে 5 ইন্টু 10⁻³ ওমেগা হচ্ছে 4.889 স্কোয়ার, এক্স হচ্ছে 1.5 ইন্টু 10⁻²। কত আসে রেজাল্ট? 10⁻⁴। সো দুইটার যেই কিটা দুইটার যে ওই পজিশনে যে গতিশক্তি বিভব শক্তি, এই দুইটা অবশ্যই সমান হবে না। ওকে, ববটি অর্ধেক পানি পূর্ণ করলে দোলনকালের পরিবর্তন হবে কিনা? অবশ্যই হবে। অর্ধেক যদি পানি পূর্ণ করি তখন ভরকেন্দ্রটা হচ্ছে একটু নিচে চলে আসবে। সো তখন হচ্ছে যে কার্যকর দৈর্ঘ্য সেটা চেঞ্জ হয়ে যাবে, সেটা বেড়ে যাবে ভি। এই হচ্ছে সুতাটা, এই হচ্ছে ববটা। আমি অর্ধেক যদি জেনারেলি এইখানে থাকে, এখানে আছে তার ভরকেন্দ্রটা। আমি যদি এটাকে অর্ধেক পানি পূর্ণ করি তখন যেটা হবে, অর্ধেক পানি পূর্ণ করলে ভরকেন্দ্রটা হচ্ছে নিচে চলে আসবে একটু। সো
সো এখানেও ঝামেলা আছে আসলে ভরকেন্দ্র বের করাটা। So, আমরা ধরে নিব আসলে ভরকেন্দ্র এই যে ববের আসলে নিজের কোনো ভর নাই, এটা আমরা ধরে নিই, ধরে নেওয়ার পর বাদ বাকি কাজ করি আর কি। So, আমরা ধরে নিব যে এই যে নিচের যে পানিটুকু আছে এইটার ভরকেন্দ্রটা যেখানে হবে, ভরকেন্দ্রটা বের করা আগেই বলে নিতেছি একটু ঝামেলা আছে, সো এই জন্যই এগুলো আসে না। সো তুমি ধরে নিবা যে এইখানে আছে ভরকেন্দ্রটা, এই জায়গাটাতে, এই অর্ধেকটা নিচের অর্ধেকের অর্ধেকে, এই যে যে অংশটুকু এইটার মাঝামাঝি এখানে ভরকেন্দ্রটা এখানে শিফট হয়ে যাবে। কারণ ঝামেলাটা কোথায়, যে এই যে যে একটু অংশ আছে এইটার জন্য তো ভরকেন্দ্রটা একটু উপরে হওয়া উচিত, এইখানে একদম মাঝামাঝি হওয়া উচিত না। এখন কতটুকু উপরে হওয়া উচিত ওইটা আবার আরেক ঝামেলা। আমি যে লাস্ট যে কথাগুলো বললাম এগুলো কি বুঝতে পারছো সবাই? জি জি, আবার বলো। বের করা যায় না বিষয়টা এমন না, বের করা অবশ্যই যাবে, কিন্তু ঝামেলা হবে আর কি। এই ধরনের এই যে ভরের যে ডিস্ট্রিবিউশনগুলো, ম্যাস ডিস্ট্রিবিউশন, হ্যাঁ ওই রকমই আসলে করা লাগবে, কিছু করার নাই। আর তোমাদের ওই যে স্থির তরিতের মধ্যে কিছু ম্যাথ আসলে করাইতাম, তো ওইখানে যে ভরের যে ডিস্ট্রিবিউশন এইরকম কিছু জিনিস আসলে আসে। তো এখানে কিছুটা আইডিয়া পাওয়া যেত, কিন্তু পুরো আসলে এইসব জিনিস বেশি জটিল হয়ে যায় আসলে, ইন্টারমিডিয়েটের জন্য দরকার নেই, তাহলে বেশি বাড়াবাড়ি হয়ে যায়। তো আমরা জাস্ট যে এখানেই ধরে নিব, এইখানটাতে ধরে নিব। তো এইখানটাতে ধরলে কি হবে, আমাদের আসলে যেটা হচ্ছে যে আগে ছিল এই পর্যন্ত, এরটুক ছিল 41 সেন্টিমিটার, আর এরটুক হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে আরও 0.5 সেন্টিমিটার হচ্ছে যোগ হবে এটার সাথে। So, তাহলে টোটাল যে ইয়াটা, টোটাল যে দৈর্ঘ্যটুকু সেটা হচ্ছে 41.5 সেন্টিমিটার। কার্যকর দৈর্ঘ্য আসলে বেড়ে গেছে। ওকে, সো কার্যকর দৈর্ঘ্য যদি বেড়ে যায় অবশ্যই জিনিসটা স্লো দুলবে, দোলনকাল আসলে বেড়ে যাবে। টি কি হবে, টি হচ্ছে 2π√L/g, এল প্রাইম দিলাম, 2π² 41.5 ইন্টু 10⁻², ডিভাইডেড বাই 9.8। রেজাল্ট যেটা হয় ওইটাই। কত আসছে দেখো তো। ওয়ান 1.29 সেকেন্ড, আগেরটা ছিল মনে হয় 28, আগেরটা ছিল 28, সো একটু এদিক সেদিক হবে। ওকে ফাইন। আচ্ছা তোমরা আরেকটা ম্যাথ এখান থেকে করে দাও তো দেখি, এটা লাস্ট। সেটা হচ্ছে যে এটা হচ্ছে 6 নম্বর।
দেখি এটা একদম পারফেক্টলি কে করতে পারে। ইজি আছে কিন্তু, করো তো একটু দ্রুত 2 মিনিটের মধ্যে। অবশ্যই দৈর্ঘ্যটা লাগবে। দৈর্ঘ্যটা লাগবে না আসলে, হ্যাঁ। সূত্র কি ভুলে গেছো বলো তো? আলফা হচ্ছে এটা হচ্ছে সূত্রটা, যে আমারও মনে আছে বিষয়টা এরকম না, বাট এল এল প্রাইম হচ্ছে এল নট প্লাস এল নট আলফা, সো এল নট ইন্টু 1 প্লাস আলফা এরকম ছিল। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, তাপমাত্রার বিষয়টা তো আসবে। দাঁড়াও 1 মিনিট একটু দেখি, এই জিনিস তো পড়াশোনা করছে অনেক আগে। বলো। হ্যাঁ, বলো। আলফা ইকুয়াল টু এল টু মাইনাস এল ওয়ান ডিভাইডেড বাই টু থিটা টু মাইনাস থিটা। ঠিক আছে, ঠিক আছে, আন্টিকে ধন্যবাদ। তাহলে তোমরা এবার এটা দেখে দেখে করে ফেলো। হ্যাঁ, ভূপৃষ্ঠে 25 ডিগ্রি ধরে নাও। সেকেন্ডগুলোকে দূর কিন্তু আসলে লাগবে না। হ্যাঁ, 3.5 ইন্টু 10⁻²। আলফার তো অ্যাকচুয়ালি কোনো ইয়া নাই, কি বলে, এটা মিটার হবে না, এটা পার ডিগ্রি সেলসিয়াস হবে। হ্যাঁ, পার
পার কেলভিন, এত পার কেলভিন। বলো। অন মাইনাস এইচ বাই আর, না না এইচ বাই আর ছিল আর উপরে ছিল 2h বাই আর। হ্যাঁ, 2h বাই আরটা ছিল সাজেস্টেড নাই, যে 2h বাই আর ছিল হচ্ছে পৃষ্ঠের উপরে, এইটাকেই সিম্পলিফাই করলে এটা আসে। আর খনির গভীরে যেটা ভূপৃষ্ঠের নিচে, ওইটা আসলে 1 মাইনাস এইচ বাই আর, ওইটাই অ্যাকচুয়াল জিনিসটা আউটপুটটাতে, সো ওইটাই আসলে আমরা ইউজ করব। আসতে পারে, হিসাব করে দেয়নি তো। 2.4 × 10⁶, ঠিক আছে, হতে পারে। সে আসলে একদম 10⁶, অলমোস্ট পৃথিবীর কেন্দ্রে ঢুকে গেছে, এত গভীর খনি বলার না, বলার মতো না আর কি। ভূপৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে 25°C। এরপরে দেখি কি হয়। অন্য কারো কি অন্য কোনো অ্যান্সার আসে? রুদ্রনীল, ভূপৃষ্ঠে যেহেতু সঠিক সময় দেয় 2 = হচ্ছে 2π√L/g। এখন টি প্রাইমটা কি হবে? টি প্রাইম হচ্ছে 2 × 3600 ডিভাইডেড বাই 3600 মাইনাস 1, 1 সেকেন্ড সময় হারায়। কত আসে? হ্যাঁ, 55571 এত আসে। এখন এই জিনিসটা ইকুয়াল টু হচ্ছে 2.30555 ইকুয়াল টু হচ্ছে 2π√L প্রাইম ডিভাইডেড বাই জি প্রাইম। সো এখন এই এল প্রাইমকে হচ্ছে এল দিয়ে রিপ্লেস করতে হবে। এল প্রাইম কি হবে? এল প্রাইম হচ্ছে, সূত্রটা দেখে দেখে বসাই, আলফা ইকুয়াল টু হচ্ছে এল প্রাইম মাইনাস এল ডিভাইডেড বাই এল ইন্টু θ2 মাইনাস θ1, সেটা হচ্ছে 30 45 70 থেকে বিয়োগ করলে, ঠিক আছে।
হচ্ছে এল প্লাস এল ইন্টু 45 ইন্টু আলফা। এল প্রাইম হচ্ছে এল কমন নিলে 1 প্লাস 3.5 ইন্টু 45 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। এটা হচ্ছে এল প্রাইম। বসাই দিই। জি জি বলো। ওই ওটুকের ভ্যালু আসে 2.575। এল অনেক বড় হয়ে গেছে দৈর্ঘ্যটা। ঠিক আছে, 2.3টা 0 3টা 5 71 ইকুয়াল টু হচ্ছে 2 পাই স্কোয়ার রুট অফ এল প্রাইম 2.575 এল ডিভাইডেড বাই জি প্রাইম। এখন ক্যালকুলেট করলে কি আসে, এটা হচ্ছে 1 নং ইকুয়েশন, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। আমরা যেটা করব সেটা হচ্ছে 2কে 1 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তো যেহেতু খনির গভীরে নিছি, জি প্রাইম স্কোয়ার রুট অফ জি প্রাইম বাই জি হচ্ছে স্কোয়ার রুট অফ 1 মাইনাস এইচ বাই আর। সেইখান থেকে হচ্ছে আমরা ক্যালকুলেট করে ফেলবো এইচ এর ভ্যালুটা। এইটা সলভ করলে এইচ কত আসে, চাইলে তুমি এইখান থেকে ডিরেক্ট সলিউশন লিখে দিতে পারবা, বোর্ড এক্সামে সমস্যা নেই। মাইনাস আসে, হ্যাঁ হ্যাঁ আসতে পারে। এটা রিজন হচ্ছে আমি এটা মাত্র এই জিনিসটা বানাইলাম। মাইনাস আসলে সমস্যা নেই, অ্যাপ্রোচ আসলে এরকমই আসবে, ডেটাগুলো তখন একটু চেঞ্জ টেঞ্জ করে দিতে হবে আর কি। মাইনাস কত আসে, যেটা আসে ওইটাই বলো, এটা একটু লিখে রাখি। 10⁻⁷। যাই পৃথিবী পার হয়ে ওই পাশ দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা এখানে এটা লিখে রাখি, কারণ পরবর্তীতে যারা দেখবে তাদের জন্য যেন সুবিধা হয়। ওকে।
ঠিক আছে, সো বুঝতে পারতেছে এক্সামে এই ধরনের কোশ্চেন দিলে টিচার আগে এটা নিজে সলভ করবে, এরপরে মাইনাস যখনই দেখবে তখনই ডেটা একটু এদিক সেদিক করতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের এই চ্যাপ্টারে এই স্প্রিং, সরল দোলক, সেকেন্ড দোলক এর বাইরে থেকে আসলে কিছু আসা উচিত না সৃজনশীলে। জি জি বলো, যা যা প্রশ্ন আছে সব বলো। হুম, অবশ্যই উপরে আসার কথা। অনেক কিছুই ওলট পালট হয়ে গেছে, হ্যাঁ অনেক কিছুই আসলে ওলট পালট হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ বাম পক্ষে 2/, এটা লিখলেই হয়ে যায় 2/, 2.123 71। ওকে, তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? অ্যান্সার যদি উল্টাপাল্টা আসে আগেই ধরে নেওয়া যাবে না যে টিচার ভুল করছে, আগে সবসময় আমাদের নিজের দিকে আঙ্গুলটা দিতে হবে যে আমরা নিজেরা কি আগে ভুল করছি কিনা, এটা একটু দেখি। কি আসে বলো তো? মাইনাস কিভাবে আসে? এটা মাইনাস তো আসার কথা না। দুইকে ভাগ করছি, সো জি প্রাইম উপরে চলে গেল, এটা নিচে চলে আসলো, আর এইখানে কি করছি, এটা 2কে ভাগ করছি, সো আচ্ছা না, সো 1কেই ভাগ করছি আসলে, এখন 1কে ভাগ করছি 2 দিয়ে। হ্যাঁ স্টিল এখানে সমস্যা আছে এই ইকুয়েশনটার মধ্যে। আমরা তো আসলে 1কে ভাগ করছি 2 দিয়ে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, সো এখানে 2কে ভাগ করছি এটা দিয়ে, 1কে ভাগ করছি 2 দিয়ে, সহজ একটা জিনিস। জিটা আসবে নিচে আর এটা এখানে যা আছে এটাই থাকবে, সরি জিটা চলে যাবে নিচে, জি প্রাইমটা চলে যাবে উপরে। আর হ্যাঁ মানে তুমি হচ্ছে জাস্ট, বুঝতে পারছি কিভাবে সম্ভব। সমস্যাটা হইলো কোথায়, খনির গভীরে নিয়ে গেলে সেটি ঘন্টা 1 সেকেন্ড সময় হারায়। হুম, ডেটাতে আসলে ঝামেলা আছে। এই পর্যন্ত তো ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, কনসেপ্টটা বোঝা গেলেই হইলো। যাই হোক, এইটা এই পর্যন্তই রাখি, এইচ এর একটা ভ্যালু আসবে। ঠিক আছে, ওকে ঠিক আছে। তোমাদের হচ্ছে এই ডেটাগুলোতে আসলে ঝামেলা, সব কিছু
কিছু বসানো তো ঠিক আছে। হুম 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 হুম। অনেক বড় আসলে। তো ওইখানে একটা ঝামেলা হয়ে গেছে। এল আসলে অনেক বেশি বড় হয়ে গেছে। জি যতটুকু কমছে, এল আসলে অনেক বেশি হয়ে গেছে, সেই জন্য ওইখানে ওই এইচটা মাইনাস চলে আসছে। এটি হচ্ছে প্রবলেম। তোমাদের নেক্সট দিন হচ্ছে আমরা একটা অবজেক্টিভ এক্সামের আয়োজন করি অনলাইনেই। অনলাইন অবজেক্টিভ এক্সাম বেশ ভালোভাবে দেওয়া যায়, হ্যাঁ বলো। হুম। আচ্ছা, ফার্স্ট অফ অল যদি লিফটে নেই, লিফটে নিলে আসলে কিছুই হবে না, ওই জিটার মধ্যে ঝামেলাটা হবে, মানে জিতে আমাদের ফোকাস করতে হবে। লিফট যদি উপরের দিকে উঠে, তখন হচ্ছে আমাদের যে কার্যকর ত্বরণ, আমাদের উপর যে ত্বরণটা কাজ করে ওইটা আসলে বেড়ে যায়। এমনিতে তো অভিকর্ষ ত্বরণ জি কাজ করে আমাদের উপরে। লিফটটা যদি উপরের দিকে যায়, তখন আমাদের আমাদের ওই জি এর সাথে লিফটের ত্বরণটা অ্যাড হয়। লিফটটা যদি নিচের দিকে নামে, তখন কার্যকর ত্বরণটা আসলে জি এর চাইতে ছোট হয়ে যায়। মানে জি মাইনাস এ যখন নিচের দিকে নামবে, এ হচ্ছে লিফটের ত্বরণ। লিফটের ত্বরণ যখন উপরের দিকে উঠবে, তখন কার্যকর ত্বরণ এ ইফেক্টিভ লিখলাম, এটা হচ্ছে জি প্লাস এ। আর যখন নিচের দিকে নামবে লিফটটা, তখন এ ইফেক্টিভ ইকুয়াল টু হচ্ছে জি মাইনাস এ। এখন এই টি এর মধ্যে ওই এ ইফেক্টিভটা বসাবো আর কি, 2 পাই স্কোয়ার রুট অফ। এর রিজনটা হচ্ছে যে, মানে এই জিটা কোত্থেকে আসে বলো তো? এই অভিকর্ষ ত্বরণ জি যেটা, এইটা কিভাবে সৃষ্টি হয়? হুম, ওইটাই ধরো, তোমার পৃথিবী তোমাকে নিচের দিকে টানতেছে, মাটি তোমাকে নিচে যেতে দিচ্ছে না, মাটি তোমাকে একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে, আর সেইটার থ্রুতে আসলে তুমি যে ফোর্সটা পাচ্ছ ওইটার থ্রুতে জিটা তৈরি হচ্ছে। এখন যখন তুমি লিফটে উপরের দিকে ওঠো, তখন জি তো কাজ করে, সাথে লিফটটা নিজেও তোমাকে একটা ধাক্কা দেয়। এমনি পৃথিবী তো তোমাকে টানতেছেই, পৃথিবীর টানের জন্য, তোমার ওজনের জন্য তো তুমি বাই ডিফল্ট ডাব্লিউ পরিমাণ একটা ধাক্কা খাও মাটির কাছ থেকে বা লিফটের ফ্লোরের কাছ থেকে। লিফটটা যখন নিজে উপরের দিকে উঠে, তখন তুমি লিফটের এক্সট্রা আবার একটা ধাক্কা এসে তোমার পায়ে লাগে বা শরীরে লাগে। তো এর ফলে আলটিমেটলি তোমার আসলে নিট যে ফোর্স যেটা তুমি অনুভব করো, এটা আসলে বেড়ে যায়। অ্যাজ ইউজুয়াল ডাব্লু থাকে, যখন তুমি ভূমি দিয়ে হেঁটে যাও, যখন তোমার লিফটটা উপরের দিকে উঠে, তখন এই ডাব্লিউর সাথে আবার লিফটের যে একটা ধাক্কা, সেইটা এসে যোগ হয়। সেই জন্য তুমি যে ওয়েটটা ফিল করো, যে বলটা ফিল করো, সেটাও বেশি হয়ে যায়, ত্বরণটাও বেশি হয়ে যায়। যখন নিচের দিকে নামো, তখন আসলে ঘটনাটার উল্টা ঘটনা ঘটে। তোমার কাছ থেকে তোমার মনে হবে যে তোমার ফ্লোরটা সরে যাচ্ছে, ফ্লোরটা তোমাকে ধাক্কা দেওয়ার পরিবর্তে ফ্লোরটা নিজেই সরে যাচ্ছে, ধাক্কা দিবে কি। তো তখন দেখা যায় পৃথিবী তোমাকে যে পরিমাণ ধাক্কাটা দেয়, তার চাইতে কম পরিমাণ ধাক্কা তুমি অনুভব করো।
এটা হচ্ছে রিজন যে কেন আমরা লিফট উপরের দিকে ওঠার সময় বেশি ওজন অনুভব করি, লিফট নিচের দিকে নামার সময় কম ওজন অনুভব করি। বুঝতে পারছি তো নাকি মোটামুটি? আচ্ছা, এরপরে হচ্ছে আর কি যেন ছিল, কৃত্রিম উপগ্রহ। মহাকাশে তো জি এর ভ্যালু হচ্ছে 0, সো সেই ক্ষেত্রে আমরা ধরে নিব যে কৃত্রিম উপগ্রহেরটায় বলো কে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। কৃত্রিম উপগ্রহে আচ্ছা, কৃত্রিম উপগ্রহটা আমি কালকেই তাহলে নেক্সট দিনে বিস্তারিতভাবে একটু বলি। মানে কৃত্রিম উপগ্রহ বা ভূস্থির উপগ্রহ এখানে একটু ঝামেলা আছে, সেই জিনিসটা বিস্তারিত আমি সবাই আসুক তখন বলি। ও আচ্ছা আচ্ছা, দুঃখিত, আমার এখনো মনে। ভিন্ন উৎস। ওমেগা তো দুই ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ, ওমেগা তো দুই ক্ষেত্রে এক ধরবো না, কেন ধরবো? মানে যদি আমাদের উৎসটা ডিফারেন্ট হয়ে যায় তখন তো আমাদের আসলে নট নেসেসারি কম্পাঙ্ক, উৎসের কম্পাঙ্ক সেম হবে, তখন তো ওমেগা সেম ধরা যাবে না। বিস্তার আর আদি দশার দুইটা কম্পাঙ্ক তরঙ্গ হচ্ছে উপরিপাতিত হচ্ছে, তাই তো? আচ্ছা, লব্ধি তরঙ্গ বের করব। তো লব্ধি তরঙ্গ বের করার ক্ষেত্রে এদের এই যে যে দুইজন, এদের ওমেগাটা কি সেম ধরবো কিনা, তাই তো? এটাই তো কোশ্চেন। আচ্ছা, বিস্তার, হ্যাঁ এটা তুমি সেম ধরেই করবা। বিস্তার আদি দশা এই দুইটার কোনোটাই আসলে আমাদের যে ওমেগা সেইটাকে ইফেক্ট করে না। ওমেগা কি ইফেক্ট করবে, কি যখন তোমার উৎস আলাদা হয়ে যাবে, আমাদের যখন সোর্সটা ডিফারেন্ট হয়ে যাবে তখন ডিফারেন্ট দুইটা সোর্সের কম্পাঙ্ক তো অবশ্যই ডিফারেন্ট হবে। তো তখন তো আমি আসলে বলতে পারি না যে এই দুইজনের ওমেগাটা সেম। এখন বিস্তার যদি আলাদা হয় এটা তো সমস্যা নেই, আদিদশা তো কমপ্লিটলি একটা ডিফারেন্ট জিনিস। আদিদশা যদি আলাদা হয় ওটা তো ওমেগা কি ইফেক্ট করবে বিষয়টা এরকম না, ওমেগা তো সেম হইতেই পারে। তুমি কি অ্যান্সারটা পাইছো নাকি অ্যান্সারটা একটু বেশি জটিল হয়ে গেল? আদিদশা। হ্যাঁ, এইটাই। আর কোনো কোশ্চেন আছে? বাকিরা আর কারো কোনো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, তোমরা তাহলে চ্যাপ্টার 3টা, সরি চ্যাপ্টার 8টা আরও একটু ইয়া করো, পড়ো ভালো মতো ভিতরে কী কী আছে। নেক্সট দিন একটা এমসিকিউ এক্সামের আয়োজন করি। তো মোটামুটি ধরো অ্যাডমিশনে যে টাইপের কোশ্চেন আসে বা বোর্ডে যে টাইপের কোশ্চেন আসছে ওইগুলো এই এটা অনলাইনে দেওয়া যাবে ফর্মে, মাইক্রোসফট ফর্মে বা গুগল ফর্মে। কোশ্চেন টাইম বানায় রাখবো, তোমরা জাস্ট ঢুকে এক্সামটা দিলেই হবে।
পড়ে রাখো আর কি, ভিতরে চ্যাপ্টারের ভিতরে কি কি আছে। এইটা একদম ইজি একটা জিনিস। তো তোমাকে আমি ফর্মটা দিলে তুমি এটা ভিতরে ঢুকলে আসলে দেখবা ওইখানে সব কিছু তোমাকে জায়গা মতো সব কিছু বসাই দিবে, তুমি জাস্ট ফর্মটা ফিল আপ করে সাবমিট করবা। মানে আমি তোমাকে একটা লিঙ্ক, হ্যাঁ হ্যাঁ, এটা নির্দিষ্ট টাইম থাকবে। তুমি এক্সাম দেওয়ার পরে তুমি তুমি নিজের মার্ক দেখতে পারবে আর কি, কোনটা হইলো কোনটার কারেক্ট অ্যান্সার কি, ওটা ওইখানেই দেখতে পারবে আর কি। নির্দিষ্ট টাইম থাকবে অবশ্যই, কাউন্টডাউনটাও দেখায় একদম ফর্মের উপরে যে এত সেকেন্ড বাকি আছে, এত মিনিট বাকি আছে। মানে আমি জাস্ট তোমাকে একটা লিঙ্ক দিব, তুমি লিঙ্কে ঢুকলে এরপরে সব কিছু নিজে নিজেই বুঝে ফেলবা উইদিন 5 সেকেন্ডস আর কি, 5 সেকেন্ডের মধ্যে তুমি সব কিছু ধরে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে আজকে শেষ করে দিচ্ছি, নেক্সট কবে পড়তেছি।